আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ইসিতে আপিলের শুনানির দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ২৭ জন, ৫ জনের বাতিল ও ৩ জনকে আরও কাগজ জমার নির্দেশ। মতপার্থক্য থাকলেও বিভেদ তৈরি না করতে তারেক রহমানের আহ্বান। গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়। কৃষিতে শাইখ সিরাজের ভূমিকার কথা উল্লেখ। একটি বিখ্যাত প্রোগ্রাম আছে কৃষি সংখ্যা। আমাদের দেশে কৃষকদের অবস্থা, সেই বিষয়টি বোধহয় আমাদেরকে বিবেচনা করা উচিত। মিয়ানমারের দুই পক্ষের সংঘাতে ছোড়া গুলিতে টেকনাফে বাংলাদেশি শিশু নিহত। কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করে বিক্ষোভ। এবং ইরানের সরকার বিরোধী বিক্ষোভে প্রাণহানি বাড়ছে। ট্রাম্পের আক্রমণের হুঁশিয়ারির জবাবে নিজ দেশে মনোযোগ দিতে খামেনির পরামর্শ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ প্রসঙ্গ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুনানির দ্বিতীয় দিনে মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত ৩৫ জনের শুনানি হয়েছে। এর মধ্যে ২৭ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। এ নিয়ে জানতে সাদি মাহমুদের সাথে যোগাযোগ করছি। সাদি, আপনি তো নির্বাচন কমিশনে অবস্থান করছেন, তো নির্বাচন কমিশনে আপিল শুনানির আজকে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পাওয়া এবং বাতিল সহ সার্বিক বিষয়ে কি তথ্য আপনার কাছে রয়েছে আমাদেরকে জানাবেন। রিদিতা, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি বলছিলেন যে নির্বাচন কমিশনে আজকে দ্বিতীয় দিনের মতো আপিল শুনানি চলছে, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে যারা আপিল করেছিলেন তাদের আপিল শুনানি গতকাল থেকে শুরু হয়েছে। আমরা আসলে গতকাল দেখেছি যে গতকাল ৭০ জন প্রার্থীর আপিল শুনানি হয়েছে, যাদের মধ্যে কিন্তু ৫২ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন, ১৫ জনের বাতিল হয়েছে এবং ২ জনকে অতিরিক্ত কাগজপত্র দেখাতে আসলে বলা হয়েছিল। আজকেও কিন্তু ৭০ জন প্রার্থীর আপিল শুনানি চলছে। আমরা দেখেছি যে মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত অর্থাৎ দুপুর ১টা পর্যন্ত ৩৫ জন প্রার্থীর কিন্তু আপিল শুনানি হয়েছে। আপনি যেমনটি বলছিলেন, তাদের মধ্যে ২৭ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন এবং ৫ জনের বাতিল হয়েছে এবং ৩ জন প্রার্থীকে কিন্তু অতিরিক্ত আরও বেশ কিছু কাগজপত্র দাখিল করতে বলা হয়েছে, অর্থাৎ তাদেরকে সময় দেওয়া হয়েছে। আর আপনি দেখতেই পাচ্ছেন যে আমি নির্বাচন কমিশনের সামনে অবস্থান করছি। এইখানে কিন্তু একটা অস্থায়ী বুথ বানানো হয়েছে। যারা প্রার্থী তারা এখানে আসছেন, এখানে এসে কিন্তু তারা অপেক্ষা করছেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু ক্রমিক নাম্বার ধরে ধরে তাদের ডাকা হচ্ছে এবং প্রার্থীরা কিন্তু সেই অনুযায়ী ভেতরে গিয়ে তাদের যুক্তিতর্ক উপস্থাপন আসলে করছেন এবং তাদের প্রার্থীরা কিন্তু আমরা দেখেছি যে গতকালও কিন্তু যতজনের আপিল শুনানি হয়েছে তার বেশিরভাগই প্রার্থিতা ফিরে পেয়েছেন। আজকেও কিন্তু আসলে তেমনটা আমরা আসলে দেখেছি। যারা প্রার্থী আছেন তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলছেন যে তুচ্ছ কারণে অর্থাৎ ছোট ছোট কারণেই কিন্তু রিটার্নিং কর্মকর্তারা তাদের মনোনয়ন বাতিল করেছিলেন, যার কারণে কিন্তু তারা নির্বাচন কমিশনে আপিল করেছেন এবং শুনানির মাধ্যমে কিন্তু তারা আসলে মনোনয়নের বৈধতা কিন্তু ফিরে পেয়েছেন। রিদিতা, আপনাকে আমি আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই। আজকে আপিল শুনানি অনুষ্ঠিত হওয়ার আগে অর্থাৎ সকাল ৯টার সময় কিন্তু একটা আইন শৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে নির্বাচন কমিশনের সাথে। যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেখানে যোগ দিয়েছিল, পুলিশের সদস্যরা ছিল, সশস্ত্র বাহিনী, বিজিবি সহ অন্য যারা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদের নিয়ে কিন্তু একটি আইন শৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে বলা হয়েছে যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সুষ্ঠুভাবে ভোট যারা দেবে তারা যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। রীতিতার সবশেষ যে অবস্থা, আমরা নির্বাচন কমিশনে অবস্থান করছি এবং লাঞ্চ ব্রেকের পর কিন্তু আবারও আপিল শুনানি শুরু হয়েছে, বিকেল ৫টা পর্যন্ত চলবে এবং আজকে লাঞ্চ ব্রেকের পর থেকে কিন্তু আরও ৩৫ জনের আপিল শুনানি অনুষ্ঠিত হবে। রিদিতা, সাদি, ধন্যবাদ আপনাকে। এবারে অন্যান্য সংবাদ।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিহিংসার পরিণতি কি হয় তা 5ই আগস্টের পর দেখা গেছে। বাংলাদেশ আর সে জায়গায় ফিরে যেতে চায় না। রাজধানীতে গণমাধ্যম সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, মতপার্থক্য থাকতেই পারে, তবে বিভেদ তৈরি করা যাবে না। দেশে কৃষি উন্নয়নে চ্যানেল আই এর বার্তা প্রধান এবং কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের ভূমিকার প্রশংসা করেন তারেক রহমান। রাহুল রায় রিপোর্ট। গত 25শে ডিসেম্বর 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর থেকেই গুলশান কার্যালয়ে রাজনীতিবিদ থেকে শুরু করে কূটনীতিক, বিভিন্ন সংগঠন ও শ্রেণী পেশার মানুষ দেখা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। রাজধানীর শেরাটন হোটেলে এবার বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন তিনি। গণমাধ্যম ব্যক্তিত্বরা মতামত তুলে ধরার পর কিছু প্রশ্নেরও উত্তর দেন তারেক রহমান। আমার যারা থাকবেন সাথে তাদেরকে আমি বিষয়টি বলবো। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলে রাষ্ট্র গঠনের প্রতিটি খাতের পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন তিনি। দেশে ফেরার দিনেও বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। বক্তব্যে সেই পরিকল্পনাগুলো আবারও তুলে ধরেন। কৃষি উন্নয়নে বিশেষভাবে উল্লেখ করেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজের কথা। এখানে শাইখ সিরাজ বসে আছেন, তার একটি বিখ্যাত প্রোগ্রাম আছে কৃষি সংক্রান্ত। আমাদের দেশে কৃষকদের কি অবস্থা এখন, সেই বিষয়টি বোধহয় আমাদেরকে বিবেচনা করা উচিত। উনি ভালো বলতে পারবেন, আমার যতটুকু ধারণা আছে যে মানে সরাসরি জমিতে কৃষিকাজের সাথে জড়িত জমির মালিক এরকম কৃষকের সংখ্যা প্রায় 1.5 কোটির মতন সারা বাংলাদেশে, 1,50,00,000 মতন। এর মধ্যে ডিফারেন্ট ক্যাটাগরির কৃষক আছে। এই কৃষকদের বিভিন্ন অসহায় একটা নিউজ আপনাদের সংবাদপত্রে প্রকাশ হচ্ছে যে হাফ পপুলেশন নারী, তাদেরকে ঘিরে, এবং সেটি হচ্ছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে। ইটস নট যে একটা ফ্যামিলি কার্ড যে নারী পাবে সেটি সে সারা জীবন পাবে। একজন গৃহিণী বা একজন হাউস ওয়াইফ পাবেন কার্ডটা সারা জীবনের জন্য না, আমরা 5 থেকে 7 বছর দেব। এই 5 থেকে 7 বছর তাকে আমরা একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। সেটা টাকার হিসাবে হতে পারে অথবা এসেনশিয়াল ফুড আইটেমের হিসাবে হতে পারে। আমরা হেলথ কেয়ারের অ্যাপয়েন্ট করতে চাই, এবং এই হেলথ কেয়ারের অ্যাপয়েন্টের আরেকটি মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এরা যেরকম বেসিক ট্রেনিং পাওয়ার পরে গিয়ে মানুষকে সচেতন করবে। এই হেলথ কেয়ারের 80 থেকে 85% আমরা নারী কর্মী, যাতে নারী কর্মীরা গিয়ে ঘরে ঘরে বোঝাতে সক্ষম হন যে কি জন্য প্রয়োজন হাইজিন মেনটেন করা এবং পরিবারকে সুস্থ রাখা। এট দ্য সেম টাইম পরিবারকে একটি রিজনেবল সাইজের মধ্যে রাখা, পরিবারের সদস্যের সংখ্যা। বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম অনুষ্ঠানে তারেক রহমান সব রাজনৈতিক দল ও প্রতিটি শ্রেণী পেশার মানুষকে সুন্দর বাংলাদেশের জন্য এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। 5ই আগস্টে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই আমাদের। হিংসা, প্রতিশোধ, প্রতিহিংসা একটি মানুষ, একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি 5ই আগস্ট। এবং আমি সেই জন্যই সকলকে অনুরোধ করব, দল মত নির্বিশেষে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটি অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব। কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায়। আমরা যদি দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্বের জন্য কাজ করি তাহলে নিশ্চয়ই আমার কাছে মনে হয় একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা জাতিকে একটি সঠিক ডাইরেকশনে নিয়ে যেতে সক্ষম হব। সরকার গঠন করলে গণমাধ্যমের কাছে পরামর্শ ও সমালোচনা চান বলেও জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান। আপনাদের কাছ থেকে এমন ধরনের আলোচনা, সমালোচনা আমরা পাই যেটা আমাদেরকে সাহায্য করবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হলফনামায় মিথ্যা তথ্যে কেউ নির্বাচিত হোক তা চায় না দুদক। হলফনামায় প্রদর্শন করা হয়নি এমন কোনো সম্পদের মালিক যেন আগামী নির্বাচনে এমপি না হয় সে ব্যবস্থা করা হচ্ছে। দুদকের প্রধান কার্যালয়ে দুপুরে রিপোর্টার্স এগেইনস্ট করাপশন র্যাকের 21তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন, 2008 সালে নির্বাচনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সম্পদের তথ্য দিয়েছিলেন তাতে মিথ্যা তথ্য ছিল। তখন তা খতিয়ে দেখলে তিনি নির্বাচনে অংশ নিতে পারতেন না বলে জানান দুদকের চেয়ারম্যান। 2026 সাল দেশের জন্য স্মরণীয় হয়ে থাকবে উল্লেখ করে বড় পরিবর্তনের পর গণতন্ত্রের উত্তরণের বছর বলেও মন্তব্য করেন তিনি।
দুর্নীতি যাতে নিরসন হয় আমরা সেদিকটায় সবাই লক্ষ্য রাখব এবং আমাদের শাসক যারা হবেন তারা যদি ন্যায়নিষ্ঠ এবং সৎ সেদিকটা আমাদের প্রত্যাশা থাকবে। যদি আমরা ন্যায়বান ব্যক্তিকে নির্বাচিত করতে পারি, আমরা যদি দুর্নীতিবিহীন ব্যক্তিকে নির্বাচিত করে নিয়ে আসতে পারি, যদি তাদের শাসন সুপ্রতিষ্ঠিত হয়, আমাদের বিশ্বাস আগামী দিনগুলিতে বাংলাদেশ ভালো এগিয়ে যাবে এবং অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও দুর্নীতি দমন কমিশন তার যে অভীষ্ট লক্ষ্য সেই লক্ষ্যের দিকে এগোতে পারবে। মিয়ানমারে আরাকান আর্মির সাথে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে ওপার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু নিহত হয়েছে। এ ঘটনায় রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে। সকালে খবর ছড়িয়ে পড়লে সীমান্ত এলাকার বাসিন্দারা কক্সবাজার টেকনাফ মহাসড়কে বিক্ষোভ করে। পরে বিজিবি ও সেনার সদস্যরা গিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেন। বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে সীমান্তের ওপারে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাতের জেরে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৪৯ সদস্য বাংলাদেশে পালিয়ে এসেছে। তাদেরকে ওয়াইকং বিজিবি ক্যাম্পের হেফাজতে নেওয়া হয়েছে। ইরানে ২ সপ্তাহ ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভে প্রাণহানির সংখ্যা বাড়ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং মুদ্রার দরপতনের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ ইরানের ৩১টি প্রদেশের অন্তত ১০০টি শহরে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভ এখন রূপ নিয়েছে সরকার পতনের আন্দোলনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর বল প্রয়োগ করা হলে মার্কিন বাহিনী ইরান আক্রমণ করবে। তবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ট্রাম্পকে নিজের দেশের দিকে মনোনিবেশ করার পরামর্শ দিয়েছেন। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। মুদ্রার দরপতন ও লাগাম ছাড়া মূল্যস্ফীতির প্রতিবাদে ইরানে ২৮ ডিসেম্বর থেকে শুরু হয় বিক্ষোভ। অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হওয়া বিক্ষোভ রূপ নিয়েছে সরকার বিরোধী আন্দোলনে। অনেকের কণ্ঠে ইসলামী প্রজাতন্ত্রের অবসানের দাবি শোনা যাচ্ছে। ৮ই জানুয়ারি দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পরই কড়াকড়ি আরোপ করে সরকার। তেহরান হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, বিক্ষোভকারীদের মাথা লক্ষ্য করে সরাসরি গুলি ছোড়া হয়েছে। এছাড়া গুরুতর আহত অনেকের বুকে সরাসরি গুলি লেগেছে। আহতের সংখ্যা বেশি হওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। বিক্ষোভকারীদের দমনে কঠোর অবস্থান নিয়েছে নিরাপত্তা বাহিনী। ইরানের সরকারি গণমাধ্যম জানিয়েছে, রাজধানী তেহরানের পশ্চিমে কারাজ শহরে একটি পৌর ভবনে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। প্রতিবেদনে বলা হয়, সিরাজ কোম হামেদান শহরে বিক্ষোভকারীদের হাতে নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC সতর্ক করে বলেছে, দেশের নিরাপত্তা রক্ষাই তাদের জন্য শেষ কথা। বিদ্যমান পরিস্থিতি আর কোনোভাবেই চলতে পারে না। ইরানের সেনাবাহিনী বলেছে, সরকারি সম্পদ সুরক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। ইরানে সরকার বিরোধী বিক্ষোভকে সরাসরি বিদেশি ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিক্ষোভকারীরা ট্রাম্পকে খুশি করতেই রাজপথে নেমেছে বলে মন্তব্য করেন তিনি। সরকার বিরোধী বিক্ষোভ দমাতে দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ রেখেছে ইরান সরকার। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। সমাজে পিছিয়ে পড়া নারীর দক্ষতা উন্নয়নে মানিকগঞ্জের সিংগাইরে রন্ধন প্রতিযোগিতা ও প্রশিক্ষণ দিয়েছে কুকিং অ্যাসোসিয়েশন। রান্না শেখার পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের দেওয়া হয় অর্থ সহায়তা। জেকে বর্ষার শীতে বিপর্যস্ত সুবিধা বঞ্চিত মানুষকে স্বস্তি দিতে বিনামূল্যে কম্বলও বিতরণ করেছে কুকিং অ্যাসোসিয়েশন। দক্ষতা, প্রণোদনা ও সামাজিক সহায়তার এমন উদ্যোগ নতুন করে স্বপ্ন দেখাচ্ছে বেনারাঙ্গি গ্রামের নারীদের। আফরোজা হাসির রিপোর্ট। শীতের সকালে মানিকগঞ্জের গ্রামীণ জনপদের সূর্যোদয় যতটা স্নিগ্ধ, প্রত্যন্ত অঞ্চলের জীবন জীবিকা ততটাই দারিদ্রতা আর প্রতিকূলতার কষাঘাতে জর্জরিত। হাল আমলের সুযোগ সুবিধা বঞ্চিত কৃষিভিত্তিক এই জনপদের নারীরা উন্নয়নের মূলধারা থেকে অনেকটাই পিছিয়ে।
নারীদের জীবনে টেকসই উন্নয়ন সহ শীতে উষ্ণতার বার্তা নিয়ে সিংগাইরের বিন্নাডাঙ্গি গ্রামে কুকিং অ্যাসোসিয়েশন। রান্না শিখে স্বাবলম্বী হওয়ার প্রত্যয়ে রান্না বিষয়ক প্রশিক্ষণ ও রন্ধন প্রতিযোগিতায় অংশ নেন নারীরা। অনেক আনন্দিত, অনেক কিছু শিখতে পারলাম। প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি এবং সেকেন্ড হয়েছি, এর জন্য আমার অনেক ভালো লাগতেছে। জয়ী হয়েছি আর 5,000 টাকা পেয়েছি। এই 5,000 টাকা দিয়ে কিছু করার ইচ্ছা আছে। নারীদের স্বনির্ভর করতে প্রশিক্ষণ সহায়তা জারি রাখবে কুকিং অ্যাসোসিয়েশন। রান্নার কম্পিটিশন হলো সিঙ্গারা বানানো। প্রথম পুরস্কার হিসাবে দিচ্ছি 5,000 টাকা কুকিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, আর 3,000 টাকা দিচ্ছি যে থার্ড হয়েছে। সেকেন্ড যে হয়েছে তাকে আমরা 4,000 টাকা দেব। পিছিয়ে পড়া নারীদের ভাগ্য বদলে রাষ্ট্রীয় পদক্ষেপের পাশাপাশি কুকিং অ্যাসোসিয়েশনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান সুধীজনদের। আফরোজা হাসি, চ্যানেল আই, মানিকগঞ্জ। সময় হলো বিরতি নেবার। ফিরে এলাম বিরতির পর। নিটল টাটা কৃষি সংবাদ। অনুকূল আবহাওয়ায় এবার জামালপুরে সরিষার ভালো ফলন হয়েছে। গত বছরের বন্যার ক্ষতি পুষিয়ে নিতে সরিষা আবাদ করছেন কৃষক। প্রকৃতি সংবাদ। নিয়মনীতির তোয়াক্কা না করে উৎসমুখে বাঁধ নির্মাণে মৃতপ্রায় নেত্রকোনার 57টি নদী। নাব্যতা হারিয়ে আত্রাখালী, কংস, সমেশ্বরী সহ ছোট বড় এসব নদী পরিণত হয়েছে ফসলের মাঠে। কোনো কোনো নদী এখন ধুধু বালুচর। জেলেরা কর্মসংস্থান হারানোর পাশাপাশি হুমকিতে পরিবেশ ও জীববৈচিত্র্য। সমীক্ষা কার্যক্রমে আটকে আছে নদী পুনরুদ্ধারে কর্তৃপক্ষের তৎপরতা। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি। সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইসিতে আপিলের শুনানির দ্বিতীয় দিনে এ পর্যন্ত প্রার্থিতা ফিরে পেলেন 27 জন। 5 জনের বাতিল ও 3 জনকে আরও কাগজ জমার নির্দেশ। মতপার্থক্য থাকলেও বিভেদ তৈরি না করতে তারেক রহমানের আহ্বান। গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়, কৃষিতে শাইখ সিরাজের ভূমিকার কথা উল্লেখ। এখানে শাইখ সিরাজ বসে আছেন, ওনার একটি বিখ্যাত প্রোগ্রাম আছে কৃষি সংগ্রাম। আমাদের দেশে কৃষকদের কি অবস্থা এখন, সেই বিষয়টি বোধহয় আমাদেরকে বিবেচনা করা উচিত। মিয়ানমারের দুই পক্ষের সংঘাতে ছোড়া গুলিতে টেকনাফে বাংলাদেশি শিশু নিহত। কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করে বিক্ষোভ। এবং ইরানের সরকার বিরোধী বিক্ষোভে প্রাণহানি বাড়ছে। ট্রাম্পের আক্রমণের হুঁশিয়ারির জবাবে নিজ দেশে মনোযোগ দিতে খামেনির পরামর্শ। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।